আসসালামু আলাইকুম। শুরু করছি আই এম ইউর ভিলেন লাভার। লিখেছেন এম সোনালী। পর্ব 7। মেঘের পিছু পিছু বর্ষাও নিচে এসে দেখে আহসান চৌধুরী একদম রেডি হয়ে বসে আছেন, ব্যাগটা গুছিয়ে নিয়ে। বর্ষা আহসান চৌধুরীকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ তুমি চাচ্চু? তাও আবার এত সকাল সকাল? ওয়ালাইকুম আসসালাম বর্ষা মামুনি। আমি আজকে বিজনেসের কাছে দেশের বাইরে যাচ্ছি, 3 মাস পর ফিরবো হয়তো। তুই কিন্তু একদিন আমার মেঘকে ছেড়ে কোথাও যাবি না, বুঝলি? যখন বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা হবে মেঘকে নিয়ে চলে যাবি, আবার ওর সাথেই চলে আসবি। আর না হলে তোর আব্বু আম্মুকে ডেকে নিবি এখানে। আমি বিদেশ থেকে ফিরলে তারপর বাবার বাড়ি যাবি, তার আগে নয়, বুঝলি বর্ষা মা? আর আমি আশরাফকে ফোন করে সব বলে দিয়েছি। আহসান চৌধুরীর কথা শুনে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ করে বর্ষা বলল, কিন্তু চাচ্চু, এই এতগুলো দিন আমি এখানে একা থাকবো? পাগলি মেয়ে, তুই একা কোথায়? মেঘ তো আছে, স্বামী পাশে থাকলে আবার একা হয় নাকি? আর শোন, এখন থেকে আমার আব্বু ডাকবে, কোনো চাচ্চু ডাক নয়। আহসান চৌধুরীর কথা শুনে বর্ষা মনে মনে বলল, ওই বজ্জাত খাটাস হনুমান কুম্ভভূতটা আমার স্বামী না, শত্রু। আমার জীবনটা শুকনো বাঁশপাতা বানাতে বিয়ে করেছে উনি আমায়। এর কাছে আমি 3 মাস কি করে থাকবো? হে আল্লাহ, প্লিজ হেল্প মি, মনে মনে বলল। কি হলো রে বর্ষা, আমার কিছু বলছিস না যে? বর্ষা কিছু বলার আগে মেঘ বলে উঠল, ও আর কি বলবে আব্বু, তুমি নিশ্চিন্তে বিজনেসের কাজে যাও, ওকে দেখার জন্য আমি আছি, আর আমায় দেখার জন্য ও আছে। তুমি যা বলছো সব মেনে নিয়েছে ও। কি আমি ঠিক বলছি না বর্ষা? বর্ষার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, হ্যাঁ চাচ্চু, উনি ঠিকই বলেছে। তুমি যাও, আমি এখানেই থাকবো তুমি না ফেরা পর্যন্ত। তারপর আরও কিছুক্ষণ কথা বলে মেঘ আর বর্ষার থেকে বিদায় নিয়ে চলে গেলেন আহসান চৌধুরী। মেঘ ওনাকে এগিয়ে দিয়ে আসতে সাথে গেল। ওরা চলে যেতে বর্ষা গিয়ে টিভি চালিয়ে কার্টুন দেখতে লাগলো। কার্টুন দেখতে দেখতে হঠাৎ টিভি বন্ধ হয়ে গেল। বর্ষা অবাক হয়ে সুইচ টিভি চেক করতে লাগলো, টিভিটা কেন বন্ধ হলো। তখনই বর্ষার পিছন থেকে মেঘ বলে উঠলো, চেক করে কোনো লাভ হবে না, আমি টিভির লাইন বন্ধ করে দিয়েছি। আমি উপরে যাচ্ছি ভালোভাবে ফ্রেশ হতে, এসে যেন দেখি টেবিলে আমার ব্রেকফাস্ট রেডি করে রাখা হয়েছে। কথাটা বলেই উপরে চলে যেতে নিল মেঘ, আর অমনি বর্ষা রেগে গিয়ে বলে উঠলো, ওই কুম্ভভূত, তুই আমার টিভি বন্ধ করলি কেন? আর ব্রেকফাস্ট তো কাজের লোকেরা বানিয়ে রাখছে, টেবিলে চোখ দেখিসনি বেটা হনুমান? ওগুলো গিয়ে গেল না, আমায় টিভিটা কেন বন্ধ করলি? বর্ষার কথা শুনে থেমে গেল মেঘ। তারপর বর্ষার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভেবে ডেভিল হেসে উপরে চলে গেল। একটু পরেই অনেকগুলো টাকা হাতে করে নিচে নেমে এসে বাসার সব কাজের লোকদের ডাকতে আরম্ভ করলো। বাসার সব কাজের লোকরা সামনে এসে দাঁড়াতেই মেঘ সবার উদ্দেশ্যে বলল, তোমাদের সবার 2 মাসের ছুটি, আর এই 2 মাস তোমাদের কাজও করতে হবে না। এই নাও সবার 2 মাসের অগ্রিম বেতন। তোমরা এক্ষুনি সবাই যে যার বাড়ি চলে যাও। মেঘের কথা শুনে সবাই অনেক খুশি হয়ে টাকাগুলো নিল। তারপর একজন কাজের মহিলা বলল, কিন্তু ছোট স্যার, আমরা সবাই চলে গেলে বাসার কামগুলো করবে কিটা? সেটা তোমাদের ভাবতে হবে না, তোমরা চলে যাও, 2 মাস পর এসো। আর হ্যাঁ, যাওয়ার আগে আজকে সকালে যেসব রান্না করেছো সব নিয়ে যেও। কথাটা বলেই সবাইকে টাকা দিয়ে উপরে চলে গেল মেঘ। কাজের লোকগুলো খুশি হয়ে যে যার মতো ব্যাগ গুছিয়ে নিয়ে চলে গেল। শুধু গেটম্যান আর মালিক থাকলো। বর্ষা এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে অবাক হয়ে এসব দেখছিল। সবাই চলে যেতেই বর্ষা উপরে চলে গেল মেঘের কাছে। মেঘ কেবলই ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, তখনই বর্ষা গিয়ে বলল, ওই কুম্ভভূত, তুই কাজের সব লোকগুলোকে ছুটে দিলি কেন? এখন বাসার এই এত কাজগুলো কে করবে? বর্ষার কথা শুনে থেমে গেল মেঘ। তারপর বর্ষার দিকে না তাকিয়ে বলল, আজকে থেকে বাসার সব কাজ তুই করবি। কি, আমি কি তোর চাকর নাকি যে আমি এত কাজ করব? আমি কিচ্ছু করব না। বর্ষা কথাটা বলতেই মেঘ বর্ষার কাছে এগিয়ে এসে বর্ষার এক হাত মুচড়ে ধরে পিছনে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে রাগী গলায় বলল, কি বললি তুই? সাহস থাকলে আর একবার বলে দেখ তো, জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আজ এই মুহূর্ত থেকে আমি যা বলবো তুই তাই করবি।
আর আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবি তো তুই ভাবতেও পারবি না আমি তোর কী হাল করবো। আর ভুল করেও আমার আর এই তুই তুই করে কথা বলার চেষ্টা করবি না, আমায় আপনি করে বলবি, বুঝলি? কথাটা বলে বর্ষার হাত ছেড়ে দিতেই বর্ষা মেঘের দিকে ঘুরে চিৎকার করে বলল, আমি কোনো কথা শুনবো না তোর। কুম্ভভূত, তোর সাহস হয় কি? আর বলতে পারলো না বর্ষা, তার আগে সজোরে একটা থাপ্পড় মেরে দিল মেঘ ওর গালে। থাপ্পড় খেয়ে মাল সামলাতে না পেরে মুখ থুবড়ে ফ্লোরে গিয়ে পড়লো বর্ষা। বর্ষা পড়ে যেতে মেঘ দৌড় গিয়ে বর্ষার চুলের মুঠি ধরে নিজের দিকে বর্ষার মুখটা উঁচু করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ওই আমার কথা কি কানে যায় না তোর? নাকি তুই আমাকে সেই 1 বছর আগের মেঘ ভাবছিস? তাহলে শুনে রাখ, 1 বছর আগে তুই যে হাসি খুশি শান্ত মেঘকে জানতিস, তাকে তুই সেদিন নিজে হাতে খুন করেছিস। আর এখন তোর সামনে যে মেঘ চৌধুরী দাঁড়িয়ে আছে সে হলো হিংস্র। তাই আমার সাথে কথা বলতে খুব সাবধান, নইলে তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করব। কথাগুলো বলেই বর্ষা চুল ঝাড়ি মেরে ছেড়ে দিল মেঘ। তারপর ওয়াশরুমে যেতে যেতে বলল, আমি ফ্রেশ হয়ে এসে যেন নিচে টেবিলে আমার ব্রেকফাস্ট রেডি দেখি, নইলে আমার কথা অমান্য করার ফল খুব খারাপ হবে। কথাটা বলেই ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল মেঘ। বর্ষা গালে হাত দিয়ে নিচ থেকে উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। আজকে সত্যি ওর কাছে মেঘকে অচেনা লাগছে। যে মেঘ কখনো ওর গায়ে হাত তোলা তো দূরের কথা, কখনো ওকে কেউ বাজে কোনো কথা বললে তার অবস্থা খারাপ করে দিত, আর আজ কিনা সেই মেঘ ওকে এভাবে মারলো। কথাগুলো ভাবতে শুধু কান্না পাচ্ছে বর্ষার। বর্ষা চোখ মুছে কিচেনে চলে গেল। তারপর ভাবতে লাগলো কি বানাবে ব্রেকফাস্টের জন্য। ও তো কোনো রান্নাই জানে না। বাসায় থাকতে শখ করে আম্মুর সাথে কয়েক রকমের পিঠা বানাতো, শুধু আর নুডলস রান্না করেছে কয়েকবার। নুডলসের কথা মনে করতে হাসি ফুটে উঠল বর্ষার মুখে। বর্ষা নুডলস রান্না করবে বলে মন স্থির করলো। কিছুক্ষণ পর মেঘ ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখলো বর্ষা টেবিলে খাবার ঢেকে রাখে গালে হাত দিয়ে বসে আছে। মেঘ বাঁকা হেসে টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, জলদি খাবার বার কর, খুব ক্ষুধা লেগেছে আমার। মেঘের কথা শুনে মেঘের সামনে খাবারের প্লেটটা ঢাকনা সরিয়ে এগিয়ে দিতে মেঘ মুখ লাল করে বলে উঠল, হোয়াট ইজ দিস? দিস ইজ জ্যাম পাউরুটি। এগুলো কি ব্রেকফাস্ট হলো? আমি এসব খাই না, আমার ব্রেকফাস্ট কই? মেঘকে রেগে যেতে দেখে বর্ষা বাচ্চাদের মতো মুখ করে হাত মোচড়াতে মোচড়াতে বলল, তুই মানে আপনি তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করতে বলেছেন, তাই আমি এসব ছাড়া এত তাড়াতাড়ি আর কিছু পাইনি। নুডলস রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সারা কিচেনে খুঁজেও সব জোগাড় করতে পারলাম না। কোনো কাজের লোকও নাই যে তাদের জিজ্ঞেস করব। কোনো কথা শুনতে চাই না আমি এসব খাবো না। তুই এক্ষুনি গিয়ে আমার জন্য পরোটার আলু ভাজি আর ডিমের অমলেট বানিয়ে আন জলদি। কিন্তু আমি তো এসব কিছু বানাতে পারি না, কাঁদো কাঁদো ভাবে বলল। তুই কিচেনে এসব বানাতে যাবি নাকি আমি তোকে অমলেট করব? মেঘের রাগী গলায় এমন কথা শুনে বর্ষা এক প্রকার দৌড় দিল কিচেনে, আর মনে মনে মেঘের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। বেটা রাক্ষস, কুম্ভভূত, হনুমান, লাল চিকা, হলুদ ডাইনোসর, তাল গাছের অ্যানাকোন্ডার কালো ইচ্ছা তো করেছে তোর বিষ খাইয়ে মারি। আমাকে তুই পেয়েছিস কি? আমি তোর চাকর, হারামি। তোর বউ তোকে কোনোদিন ভালোবাসবে না, দেখে নিস। এই বর্ষার বদদোয়া কখনো মিথ্যে হয় না, বেটা খাটাসে একটা। গালাগালি দিতে দিতে কিচেনে চলে গেল বর্ষা। কিন্তু এখন পরোটা বানাবে কি করে, তারপর আবার আলু ভাজা। উফ, বর্ষা এখন পাগল হওয়ার উপক্রম। কেন যে আম্মুর কাছ থেকে কখনো রান্নাটা শিখলো না, সেটা ভেবে আফসোস হচ্ছে বর্ষার। বর্ষা ময়দা নিল একটা সামনে, তারপর তার মাঝে পানি ঢেলে দিয়ে ময়দা মাখতে মাখতে বলল, সব দোষ ওই শয়তান কিডন্যাপটার। ওই শয়তানটা যদি সেদিন আমার কিডন্যাপ না করতো, তাহলে আজকে আর আমার এই খচ্চরটার বউ হয়ে জীবনটা বাঁশপাতা করতে হতো না। আর আমি কিডন্যাপার, তোকে আমি অভিশাপ দিলাম, তোর উপর যেন কাক পটি করে দেয়, উপর থেকে যেন গাছের ডাল ভেঙে পড়ে তোর মাথায়, তোর সবগুলো বাচ্চা কাচ্চা যেন ল্যাংটা হয়ে জন্ম নেয়। মিলিয়ে নিস বেটা, শয়তান কিডন্যাপার। এই বর্ষার কথা কখনো মিস যায় না। এসব ভুলভাল বক বক করতে করতে
ময়দা মাখছে বর্ষা। ময়দা একবার পানি বেশি হচ্ছে তো একবার শক্ত হচ্ছে, এমন করতে করতে 2 কেজি ময়দা মেখে ফেলেছে বর্ষা।